So hello dear students, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা অপারেটিং সিস্টেমের একটি ইম্পর্টেন্ট টপিক যেটাকে ডেডলক, আপনারা হয়তো ওয়ার্ডটা শুনেছেন। ডেডলক হচ্ছে এরকম একটা সিচুয়েশন যখন সার্টেন প্রসেস তো রানিং থাকে এবং ডিফারেন্ট প্রসেসগুলি ডিফারেন্ট রিসোর্সকে হচ্ছে ইউজ করতে চায়। তো কোনো একটা রিসোর্স অন্য একটা প্রসেস দ্বারা যদি এঙ্গেজ থাকে তাহলে সেই রিসোর্সটা নতুন যে প্রসেসটা তাকে চাচ্ছে সে কিন্তু যতক্ষণ পর্যন্ত না আগের প্রসেস তাকে রিলিজ দেয় ততক্ষণ পর্যন্ত সে ওটা ইউজ করতে পারে না। এখন একটা রিসোর্সকে এট এ টাইম একটা প্রসেস ইউজ করতে পারে। রিসোর্স মনে করেন কি লাইক এ প্রিন্টারে আমি পেজ প্রিন্ট করতে চাই, এরকম আরো প্রসেস প্রিন্ট করতে চাই। এখন মাল্টিপল ইউজারও হতে পারে অথবা একই কম্পিউটারের আলাদা আলাদা ফাইলকে আমি কমান্ড দিয়েছি প্রিন্টের জন্য, সেটাও হতে পারে। তো যতক্ষণ পর্যন্ত না এক নম্বর ফাইল যেটা অলরেডি প্রিন্টারে পৌঁছে গেছে, প্রিন্টারকে বুক করে ফেলছে, সে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হতে পারছে ততক্ষণ অন্য কেউ প্রিন্টারটাকে ইউজ করতে পারছে না। তো এইটাকেই বলা হয় হচ্ছে প্রসেস এন্ড রিসোর্স। আপনারা একটা পিকচার এখানে দেখতে পাচ্ছেন যে P1, P2, P3 কে আমরা ডিফারেন্ট প্রসেস মেনশন করছি। আমাদের ক্লাস নোটের মধ্যেও সিমিলার পিকচার দেওয়া আছে। আর R1, R2, R3 কে আমরা যদি ডিফারেন্ট রিসোর্স হিসাবে চিন্তা করি তাহলে দেখেন যে রিসোর্স 1টা অলরেডি কার কাছে আছে? প্রসেস 1 এর কাছে আছে। রিসোর্স 1টা প্রসেস 1 এর কাছে আছে। সিমিলার ভাবে ধরেন রিসোর্স 2টা প্রসেস 2 এর কাছে, রিসোর্স 3টা প্রসেস 3 এর কাছে আছে। অলরেডি আছে, মানে এই রিসোর্সগুলিকে এই প্রসেসগুলি এনগেজ করে রেখেছে। বাট এই প্রসেসটা কমপ্লিট হওয়ার জন্য সে রিসোর্স 2 কেও তার দরকার। তো রিসোর্স 2 কেও তার দরকার। রিসোর্স 2 আবার P2 দ্বারা এনগেজড আছে। P2 যতক্ষণ পর্যন্ত এই R2 তে না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত P1 কিন্তু একে পাচ্ছে না। তো একটা মানে স্টাক অবস্থার মধ্যে চলে আসে। এটা হচ্ছে ডেডলকের সহজ কনসেপ্ট। এখন আমরা যদি ক্লাস নোটের ভাষায় আসি তাহলে যদি একটু দেখেন যে এভরি প্রসেস নিডস সাম রিসোর্স টু কমপ্লিট ইটস এক্সিকিউশন। খেয়াল করতে পারেন এখান থেকে, and the resource is granted in a sequential order. Okay, and the process request for some resource always grant the resource if it is available, otherwise let the process wait. যদি অ্যাভেলেবল থাকে তাহলে সাথে সাথে দিয়ে দিচ্ছে, বাট আদারওয়াইজ তাকে ওয়েট করতে হচ্ছে এবং ওই রিসোর্সটা ছাড়া আমরা যেমনটা বলছিলাম যে প্রসেসটা কমপ্লিট হতে পারবে না। and the process uses it and release on the completion. মানে যখন কমপ্লিট হচ্ছে তখনই সে শুধু ছাড়ে, তার আগে সে ছাড়েও না। ছাড়তে গেলে আমাদের কি করতে হয়? এন্ড টাচ দিতে হয়, মানে প্রসেসকে কিল করে দিতে হয়। A deadlock is a situation where each of the computer process waits for a resource which is being assigned to some another process. In this situation, none of the process get executed since the resource it needs. মানে কোন প্রসেসই না, সবটাই আটকে গেছে। এর জন্য এই রিসোর্স 2 এর জন্য আমার কি হচ্ছে? P1 আটকে গেছে। সেম ভাবে এই রিসোর্স 2টা তো P2 ধরে রাখছে। P2 তো শেষ হতে চায়, P2 চাচ্ছে না আটকে থাকতে, সে চাচ্ছে শেষ হতে। বাট তার শেষ হওয়ার জন্য আবার অন্য একটা রিসোর্স লাগবে। এখানে জাস্ট 1 2 3 নাম্বারিং করা হয়েছে, মনে করেন অ্যানাদার নাম্বার যে কোনো হতে পারে। তো এর দরকার অন্য একটা রিসোর্সকে শেষ হওয়ার জন্য, তার টাস্কটাকে শেষ হওয়ার জন্য। বাট সে এই টাস্কটা রিসোর্সটা না পেলে শেষ করতে পারছে না। সিমিলার ভাবে দেখেন প্রসেস 3টাও আবার দরকার প্রসেস 1 এ, মানে একটা সার্কুলেট অবস্থা তৈরি হয়েছে। পুরোটাই মিলে প্রসেস 3 তার কমপ্লিট হওয়ার জন্য সে চাচ্ছে R1 কে, বাট তার কাছে অলরেডি আছে হচ্ছে R3 তার কাছে অলরেডি আছে। বাট এই R3টা আবার আমি যদি P3 না ছাড়ে তাহলে P2 কমপ্লিট হচ্ছে না। আবার P2 যদি ধরে রাখছে R2 কে যদি সে না ছাড়ে তাহলে P1 ও কমপ্লিট হচ্ছে না। আচ্ছা, executed since the resource is needed is held by some other process which is also waiting for resource to be released. তো সেটা আরেকটু কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর আমি আরেকটু পড়ি এখান থেকে যে let us assume that there are 3 process P1, P2, P3 and there are 3 different resource R1, R2, R3 and R1 is assigned to so R1 is assigned to P1, R2 is assigned to P2 and R3 is assigned to P3. After some time P1 demands R1
which is being used by P2, and P1 halts this execution since it cannot be completion without R2. P2 also demands the R3, which is being used by P3, and P2 also stop its execution because it can't continue without R3, and P3 also demands R1, which is being used by P1, therefore P1 also stop its execution. In this scenario, a cycle is being formed among the three processes. None of the process is processing and they are all are waiting. আমরা এর আগে প্রসেসের লাইফ সাইকেলটা দেখেছিলাম না, একটা প্রসেস ক্রিয়েট থেকে তার ওয়েটিং স্টেজে আসা এবং একটা শেষে প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যায় তখন সে টার্মিনেট হয়ে যায়। টার্মিনেট হয়ে যাওয়া মানে সে তার যে রিসোর্সগুলিকে হোল্ড করে রাখছিল সেটাকে তখন রিলিজ করে। বাট এই সিনারিওতে সবাই ওয়েটিং এ আছে, মানে আমি কিন্তু তাকে ক্লোজ করে দিচ্ছি না। ক্লোজ না করে দেওয়া মানে প্রসেসটা যখন ওয়েটিং এ থাকছে, ওয়েটিং এ থাকলে একটা আনলিমিটেড একটা ওয়েটিং টাইমে পড়ে যাচ্ছে এবং কোনো প্রসেসটাই সে কমপ্লিট হতে পারছে না, সবাই ওয়েটিং এ থাকছে। and the computer becomes unresponsive since all the process got blocked. এই কারণে কম্পিউটারটা কি হয়, হ্যাংও হয়ে যেতে পারে অথবা আনরেসপন্সিভ। এমন না যে জি ওয়েটিং এ একটা সময় আছে, ওই সময়ের মধ্যে না হলে আবার নতুন করে তাহলে আপনাকে কি করতে হচ্ছে, প্রসেসকে কিল করতে হচ্ছে। আপনাকে এখান থেকে কোনো একটা প্রসেসকে যদি কিল করেন অথবা যে টাস্ক ম্যানেজারে যে এন্টাস করে দেন, তাহলে না সেই প্রসেসটা এক্সিকিউট না হয়ে অ্যাবর্ট হয়ে যাচ্ছে। অ্যাবর্ট হয়ে গেলে তখন তার রিসোর্সটা খালি হচ্ছে। কিন্তু আনলেস যতক্ষণ না আপনি ফোর্সফুলি কিল না করে দিচ্ছেন ততক্ষণ সে প্রসেসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু সে হোল্ড করে রাখবে রিসোর্সকে এবং আনলিমিটেড টাইম ওয়েটিং এ থাকবে। আপনারা ওই যে আগের প্রসেসের যে প্রসেস ম্যানেজমেন্টের যে ডায়াগ্রামটা ছিল ওইটাকে খেয়াল করে দেখবেন, ওখানে কয়েকটা ডায়াগ্রাম আছে বাট একই জিনিস ভেঙে ভেঙে পার্ট বাই পার্ট দেখানো হয়েছে, পরে পুরোটাকে একসাথে দেখানো হয়েছে। তো এই কারণে বলা হচ্ছে যে the computer becomes unresponsive since all the process get blocked. আর আরেকটা ব্যাপার আমরা আগে শুনেছিলাম একটা ওয়ার্ড স্টারভেশন। স্টারভেশন মানে কি, অভুক্ত থাকা, মানে কেউ পাচ্ছে না। আমি একটা হচ্ছে ডেডলক, তাতেও পাচ্ছি না, আর হচ্ছে স্টারভেশন মানে হচ্ছে আমি সিরিয়ালে পেছনে আসি, লাইক কনভয় ইফেক্টের মতো, যে বড় প্রসেসগুলি চলতেছে সিরিয়ালে, ছোট প্রসেসে সুযোগই পাচ্ছে না, মানে বড়টাকে শেষ হয়ে তারপরে তো ছোটটা সিরিয়ালে আসতে হবে, মানে সবারই রিসোর্স আছে বাট কমপ্লিট হওয়ার টাইমটা তো দিবেন আপনি। তো সেটা হচ্ছে স্টারভেশন। তাহলে স্টারভেশন আর ডেডলকের মধ্যে ডিফারেন্সটা কি আমরা একটু লিস্ট আউট যদি করতে চাই, তাহলে দেখেন ডেডলক ইজ আ সিচুয়েশন হোয়ার নো প্রসেস গট ব্লকড এন্ড নো প্রসেস প্রসিড। কোনো প্রসেস কিন্তু ব্লক হয়ে যায়নি, আবার কোনোটা কিন্তু প্রসিডও করতে পারছে না, মানে সবাই ওয়েটিং এ আছে। স্টারভেশন কি, ইজ আ সিচুয়েশন হোয়ার দ্য লো প্রায়োরিটি প্রসেস গট ব্লকড এন্ড দ্য হাই প্রায়োরিটি প্রসেস প্রসিড, মানে যাদের প্রায়োরিটি বেশি সেটা যাচ্ছে। আমরা যে কিছু শিডিউলিং অ্যালগরিদম আছে যেমন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই টাইপের, মানে আপনি যেই অ্যালগরিদমে যান সেই অ্যালগরিদম অনুযায়ী আপনার প্রসেসকে ওয়ান বাই ওয়ান কমপ্লিট করছে। আমরা শর্টেস্ট জব ফার্স্ট নিতে পারি, ছোটগুলিকে আগে করে দেব, প্রায়োরিটি বেস নিতে পারি, যার প্রায়োরিটি বেশি তাকে আগে ছেড়ে দিব। তো এইখানে কি হচ্ছে, আমাদের যে লো প্রায়োরিটি গুলিকে ব্লক করে দিচ্ছি এবং হাই প্রায়োরিটি গুলিকে আগে প্রসেস করতে দিচ্ছি, বাট আমি কাউকেই ওয়েটিং এ রাখছি না। ডেডলক ইজ অ্যান ইনফিনিট ওয়েটিং, মানে আনলিমিটেড টাইম ওয়েটিং এ থাকা লাগে। স্টারভেশন ইজ এ লং ওয়েটিং বাট নট ইনফিনিট। 3 নম্বর হচ্ছে এভরি ডেডলক ইজ অলওয়েজ স্টারভেশন। প্রত্যেকটা ডেডলকই স্টারভেশন বাট এভরি স্টারভেশন ইজ নট ডেডলক, মানে আমি আটকে আছি, এটা একটা ডেডলকের একটা অংশ হতে পারে। কিন্তু স্টারভেশন মানে যেরকমটা বলছিলাম যে এটা তো একসময় ছেড়ে দিবে, একসময় সে সিরিয়াল পাবে এবং একসময় সে তার কাজটাকে করবে, সো এটা ডেডলক না। The requested resource is blocked by the other process. যে রিকোয়েস্টেড রিসোর্সটা দরকার সেটা অন্য প্রসেস দ্বারা ব্লক হয়ে আছে। আর the requested resource is continuously be used by higher priority process, মানে এখানে রিসোর্স যেটা দরকার সেটা অন্য প্রসেস দ্বারা ব্লক হয়ে আছে, সো আমি ইউজ করতে পারছি না। বাট স্টারভেশনের মধ্যে কি রিকোয়ার্ড প্রসেস ইজ কন্টিনিউয়াসলি ইউজ, এই প্রসেসটা আমার এই রিসোর্সটা দরকার বাট এটা কন্টিনিউয়াসলি ইউজ হচ্ছে, সো আমি ফাঁকা পাচ্ছি না। যখনই ফাঁকা পাবে তখনই সে প্রসেসটা ইনস্ট্যান্ট সলভ করে ফেলবে। And deadlock happens when mutual execution, hold and wait, and no prevision and circular wait occurs simultaneously. মানে এই যে চারটি বিষয় যখন একই সাথে হয় তখনই ডেডলক বিষয়টা আসে। মিউচুয়াল এক্সিকিউশন, আমরা এটা মনে হয় আগের ক্লাস নোটের মধ্যে ছিল, আগের বা তারও আগের ক্লাস নোটে ছিল এই 4টা পয়েন্ট।
মিউচুয়াল এক্সিকিউশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন এবং সার্কুলার ওয়েট। And it occurs due to uncontrolled priority of resource management. Resource management এর priority কে যদি ঠিকমতো কন্ট্রোল না করা হয় তাহলে স্টারভেশন আসতে পারে। সো আমরা তাহলে দুইটা সিচুয়েশন অনেকটা কাছাকাছি হতে পারে, কারণ দুইটাতেই স্টাক হয়ে আছে আমার প্রসেসটা, বাট ডিফারেন্স কিছু আছে সেটাকে আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, নেসেসারি কন্ডিশন ফর ডেডলকের যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট দেখেন আমরা এখানে আবার সংক্ষেপে বলে দিচ্ছি, জাস্ট ওয়ান লাইন করে। মিউচুয়াল এক্সিকিউশন কাকে বলছিলাম? এ রিসোর্স ক্যান অনলি বি শেয়ার্ড ইন মিউচুয়ালি এক্সক্লুসিভ ম্যানার। ইট ইমপ্লিফাইজ ইফ টু প্রসেস ক্যান নট ইউজ দ্য সেম রিসোর্স অ্যাট দ্য সেম টাইম। তখন মিউচুয়াল এক্সিকিউশন সিচুয়েশন আসে, মানে ইফ টু প্রসেস ক্যান নট ইউজ দ্য সেম রিসোর্স অ্যাট দ্য সেম টাইম। মিউচুয়াল হচ্ছে না, এক্সিকিউশনটা মিউচুয়াল হচ্ছে না। সো এটা একটা কন্ডিশন, ডেডলকের জন্য যে চারটা কন্ডিশন তার এটা একটা কন্ডিশন। সেকেন্ড হচ্ছে হোল্ড অ্যান্ড ওয়েট, এ প্রসেস ওয়েটস ফর সাম রিসোর্স হোয়াইল হোল্ডিং অ্যানাদার রিসোর্স অ্যাট দ্য সেম টাইম। এই পিকচার থেকে আমরা সেই বিষয়টাও দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। নো প্রিএমশন, the process which one scheduled will be executed till completion. No other process can be scheduled by the scheduler meanwhile. মানে মধ্যবর্তী সময়ে আমাদের অন্য এই শিডিউলার, যেটা টাস্ক শিডিউলার, অ্যাকচুয়ালি টাস্ক শিডিউলার অন্য কোনো টাস্কে আমার এক্সিকিউট করতে দিচ্ছে না। তো the process in which one scheduled will be executed till the completion, no other process can be scheduled. একটা শিডিউল যখন আছে ওটা তো কমপ্লিট হতে দিতে হবে। আরেকটা আছে সার্কুলার ওয়েট, অল দ্য প্রসেস মাস্ট বি ওয়েট ফর রিসোর্স ইন এ সাইক্লিক ম্যানার সো দ্যাট দ্য লাস্ট প্রসেস ইজ ওয়েটিং ফর দ্য রিসোর্স হুইচ ইজ বিং হেল্ড বাই দ্য ফার্স্ট প্রসেস। মানে এটা একটা সার্কুলার ওয়েট, তো ধরেন P2 P3 P4 করে যদি 10 পর্যন্ত চলে যায়, তাহলে এই লাস্ট ওয়ান প্রসেসটা দেখবেন অলওয়েজ ফার্স্ট রিসোর্সকে হোল্ড করে রাখছে। তো এই কারণে পুরোটা একটা সাইক্লিক প্রসেসের মধ্যে থাকে, এই জন্য এটাকে সার্কুলার ওয়েট হিসাবে বলা হচ্ছে। এই চারটা কন্ডিশন হচ্ছে নেসেসারি কন্ডিশন ডেডলক হওয়ার জন্য। কিছু স্ট্র্যাটেজিস আমরা দেখব, স্ট্র্যাটেজিস ফর হ্যান্ডলিং ডেডলক। চার পাঁচটা স্ট্র্যাটেজি আছে, চারটা দেখেন। ফার্স্ট হচ্ছে যে ডেডলক ইগনোরেন্স, ডেডলককে ইগনোর করার জন্য যে স্ট্র্যাটেজি অবলম্বন করা যায়, মানে ডেডলক হতে দিব না, ইগনোর করব আমরা। তাহলে ডেডলক ইগনোরেন্স is the most widely used approach among all the mechanism. This is being used by many operating system, mainly for end user. And in this approach, operating system assumes that deadlock never occur. মানে অপারেটিং সিস্টেম ধরে নেবে যে ডেডলক কখনো হবে না। It simply ignores deadlock. This approach is best suitable for the single end user system where user uses the system only for browsing and other normal stuff. There is always a trade-off between correctness and performance. The operating system like Windows and Linux mainly focus upon performance. However, the performance of the system decreases if it uses deadlock handling mechanism all the time. মানে সবসময় যদি আমি ডেডলককে ইগনোর করার জন্য কাজ করতে থাকি অপারেটিং সিস্টেম, তাহলে তো নিজের পারফরমেন্স কমে যাবে। বাট আমরা এন্ড ইউজাররা যেই টাইপের অপারেটিং সিস্টেম বেশি ইউজ করি, লাইক লিনাক্স এবং উইন্ডোজ, সেইগুলির মধ্যে পারফরমেন্সটাকে মাথায় রেখে কাজ করা হয়। সো পারফরমেন্সকে যখন মাথায় রেখে কাজ করব, তখন আমি ইউজারকে বেটার এক্সপিরিয়েন্স দেওয়া যায় যাতে, সেইটাকে নিয়ে আমরা চিন্তা করব। বাট আমার যদি অল দ্য টাইম জিটস হ্যান্ডেলিং দ্য মেকানিজম দ্যাট ডেডলক হ্যাপেন্স, এইটা যদি মানে অলওয়েজ সে ডেডলকটাকে নিয়েই যদি সলভ করতে চায়, তাহলে তার নিজের হচ্ছে যে আছে, নিজের যে প্রসেসিং ক্যাপাসিটি আছে, সেটাই তো অনেকটা ডিক্রিজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে all the time if deadlock happens 1 out of 100 times, then it is completely unnecessary to use the deadlock handling mechanism all the time. যেহেতু বলছে যে 100 সময়ের মধ্যে একবার ডেডলক হয়, তাহলে আমি 100 সময় আমি ডেডলককে মাথায় নিয়ে কাজ কেন করব? মানে আপনি একটা চিন্তা মাথায় যদি সব সময় থাকে, তাহলে আপনি অন্যদিকে ভালো করে ফোকাস করতে পারবেন না। যেখানে আপনার ওই যেটা নিয়ে আপনি সবসময় চিন্তা করছেন, এটা 100 বারের মধ্যে একবার হতে পারে, কারণ এরকম সিচুয়েশন তো সবসময় হবে না।
মাঝে মাঝে হতে পারে সেটা বলছে যে অ্যাজিউম যে 100 বারের মধ্যে যদি একবার হয় তাহলে আমি কেন অলওয়েজ এটাকে নিয়ে মাথায় নিয়ে আমার পারফরম্যান্সটাকে ডিলে করব। In this type of system the user has to simply restart the computer in case of deadlock. এরকম ক্ষেত্রে ইউজার কি করে সিম্পলি রিসেট করে বা রিস্টার্ট করে। and Windows আর Linux are mainly using this approach, ডেডলককে ইগনোর করার। আপনার ওই যে যখন এরকম প্রসেস চলে আসে তখন আনস্টেবল হয়ে যায় এবং তখন ওই যে একটা ডায়ালগ বক্স আসে, হয় প্রসেসটাকে এন্ড প্রসেস করতে বলে অথবা ওই শাটডাউন চলে আসে। উইন্ডোজে চলে আসে একটা ডায়ালগ বক্সে চলে আসে শাটডাউন, বাট এটা সব সময় হয় না, খুব কম সময় এরকম হয়। তো উইন্ডোজ এবং লিনাক্সে মেনলি এই ধরনের অ্যাপ্রোচটাকে করা হয় যেটা ডেডলককে ইগনোর করা যায় যাতে। 2 নম্বর হচ্ছে ডেডলককে প্রিভেন্ট করা বা ডেডলক প্রিভেনশন। ডেডলক হ্যাপেন অনলি হোয়েন মিউচুয়াল এক্সিকিউশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিমিশন অ্যান্ড সার্কুলার ওয়েট হোল্ডস সিমিলটেনিয়াসলি। যেহেতু আমরা বলছিলাম যে ওই 4টা ইস্যু যে আপনারা দেখছিলেন যে নেসেসারি কন্ডিশন যে 4টা, এই 4টা যদি একই সাথে হয় তাহলেই শুধু ডেডলক হয়। তাহলে ইফ ইট ইজ পসিবল টু ভায়োলেট ওয়ান অফ দ্য 4 কন্ডিশন, যদি 4টার মধ্যে যে কোনো একটাকে ভায়োলেট করা যায়, মানে ওই 4টা একসাথে হলেই ডেডলক হবে, তাহলে 4টার মধ্যে যে কোনো একটাকে আমি হতে দেব না, যে কোনো একটা, বাকি 3টা হোক, এরকম কিছু, মানে অ্যাট এ টাইম আমি যদি না হতে দেই তাহলে ডেডলকটা প্রিভেন্ট করা যায়। তাহলে if it is possible to violate one of the 4 condition at any time, then the deadlock can never occur in that system. And the idea behind the approach is very simple, that we have to fail one of the 4 conditions, but there can be a big argument on its physical implementation in the system. But physically implement করাটা হচ্ছে আপনার মানে ইটস এ ডিফিকাল্ট আর কি, বিগ আর্গুমেন্ট বলছে, একটা ডিফিকাল্ট হয়েছে, আমি ওই 4টার মধ্যে কোনটা কখন হবে সেটাকে কখন আমি আটকাবো, এটাও একটা ইস্যু, এই কারণে এটা একটা পলিসি যে আমি ডেডলক কিভাবে প্রিভেন্ট করতে পারি, বাট আপনি কোনটা কখন হচ্ছে এই মেকানিজমটাকে তো আপনাকে ভালো মতো নিতে হবে, কারণ এনি টাইম হতে পারে। আমাদের যখন অপারেটিং সিস্টেমের বেটা ভার্সনগুলি আসে বা যে কোনো সফটওয়্যারের বেটা ভার্সন আসে, তো ওইটার মধ্যে দেখবেন যে বেটা ভার্সন কাজ করতে করতে অনেক সময় সাডেনলি বন্ধ হয়ে যায় এবং আমরা এরর রিপোর্ট সেন্ড করি, বিশেষ করে আগের অপারেটিং সিস্টেমগুলিতে ভালো দেখা যেত। এখন অনেকে এরর রিপোর্ট মানে অপশন দেয় যে এরর রিপোর্ট দিবে কি দিবে না। জি জি হ্যাঁ, ওইটাই তো বলছি যে এরর রিপোর্ট করা যায় আর কি। হ্যালো, মিটিং এর কথা বলছে। আচ্ছা, থার্ড ওয়ানটা হচ্ছে প্রিভেন্ট করাটা তো আমরা বুঝলাম। থার্ড ওয়ান হচ্ছে ডেডলককে অ্যাভয়েড করা, মানে আমি ওইটাকে ওকে অ্যাভয়েড করে যাব। সেই ক্ষেত্রে কি বলছি যে ইন ডেডলক অ্যাভয়েডেন্স, স্ক্রল করে দিই। In deadlock avoidance, the operating system checks whether the system is in safe state or unsafe state at every step which the operating system performs, and the process continues until the system is in safe state. Once the system moves to unsafe state, the OS has to backtrack one step. মানে safe state থেকে আমরা যে আগে যে কোনো একটা সিচুয়েশনে প্যাচ লেগে গেলে ওইটা আনসেফ স্টেট হয়ে যায়, আনসেফ স্টেটে চলে আসলে তখন এক স্টেপ ব্যাকে চলে আসতে চায় অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এই কনসেপ্টটাই হচ্ছে যে অ্যাভয়েড করা, যে আমি ওই সিচুয়েশনে গেলে লক হয়ে যাচ্ছে, তাহলে আমি এক ধাপ আগে তো লক ছিল না, তাহলে এক ধাপ আগে আমি ফেরত আসবো অটোমেটিক্যালি। In simple word, the OS review each allocation so that the allocation does not cause deadlock in the system. না, আপনাকে অ্যালোকেট করার আগে তো একবার রিভিউ দেবে যে এরকম হবে, সেই স্টেপটা এরকম আসছে নেক্সটে, ওই স্টেপটা আসলে যদি সিচুয়েশনটা এরকম হয় যে লক হয়ে যাবে বা প্রবলেম ক্রিয়েট হবে, তাহলে আমি ওইখানে আগের স্টেপে আবার ফেরত আসবো, সেটাই রিভিউ করে। আর লাস্টে বলছে ডেডলক ডিটেকশন এন্ড রিকভারি, এন্ড ডেডলক হয়েই গেছে, তাহলে ডেডলকটা কোথায় হয়েছে সেটাকে ডিটেক্ট করা এবং রিকভারি করা, আনলেস আমরা ওটাকে রিসেট করে তো দিতেই পারি, সেটা হচ্ছে ফোর্সফুলি করা। ডিটেকশন এন্ড রিকভারিতে আমরা বলছি যে দিস অ্যাপ্রোচ লেট দ্য প্রসেস
fall in deadlock and then periodically check whether deadlock occur in the system or not. একটা টাইম পর পর সে চেক করছে যে ডেডলক হয়েছে কি হয়নি। if it occur then it applies some of the recovery method to the system to get rid of deadlock. যদি হয়ে যায় কিছুক্ষণ পর পর সে টেস্ট করতে থাকে, মানে চেক করতে থাকে, যদি হয়ে যায় তখন সে রিকভারি টেকনিকগুলিকে অ্যাপ্লাই করে। And we will discuss deadlock detection and recovery later in more detail since it is the matter of discussion. এটাকে পরবর্তীতে আরো ডিটেইলসে ডিসকাশন করা হয়েছে সেটা বলছে। তো তারপর আসেন ডেডলক প্রিভেনশন। ডেডলক প্রিভেনশন পয়েন্টটা ছিল ওইটার মধ্যে যে চারটা, মানে ডেডলককে প্রিভেন্ট করার জন্য আমরা বলেছিলাম যে চারটা পয়েন্টকে সিমিলটেনিয়াসলি একই সাথে হওয়া লাগবে। ওই চারটা পয়েন্টকে নিয়ে আমরা এখন আরেকটু ডিটেইলসে দেখব যে এই চারটা পয়েন্টের যে কোনো একটাকে আমরা হতে দিব না, মানে চারজনকে এক জায়গায় হতে দিব না, সহজ কথা। সেটা হচ্ছে ডেডলককে প্রিভেন্ট করা। if we simulate deadlock with the table which is standing on 4 legs, then we can also simulate 4 legs of the 4 conditions which when occurs simultaneously, মানে টেবিলের চারটা পায়ের সাথে কম্পেয়ার করছি। however if we break one of the leg of the table then the table will fall definitely, মানে একটা পা ভেঙে দিলে টেবিলটা পড়ে যাবে বলছে। and the same happen in deadlock if we can be able to violate one of the 4 necessary condition and don't let them occur together, then we prevent the deadlock. এবং তাদেরকে একত্রে আবার হতেও দিব না, তাদেরকে একটাকে তো ভেঙে দিব, যে কোনো একটাকে যেটা সুইটেবল হয় আর কি, যেটাকে পসিবল হয়, এবং তাদেরকে একসাথে হতেও দিব না। let's see the how can we prevent the condition. তো মিউচুয়াল এক্সক্লুশনের মধ্যে আমরা বলছি মিউচুয়াল সেকশন from the resource point of view is the fact that a resource can never be used by more than one process simultaneously, which is fair enough, but that is the main reason behind the deadlock. If a resource could have been used by more than one process at the same time, then the process should have never been waiting for any resource. However, if we can be able to violate resources behaving in the mutually exclusive manner, then the deadlock can be prevented. যার মধ্যে স্পুলিং একটা এক্সাম্পল হতে পারে, মানে প্রিন্টারে যখন যে এটা আসে, কমান্ডসগুলি সিরিয়ালে আসে, যেটাকে স্পুলিং বলা হয়। তো সেটাকে যে জব 1 জব 2 হিসাবে আমরা যদি স্পুলের মধ্যে, যে প্রিন্টার স্পুলের মধ্যে জব 1 জব 2 হিসাবে চিন্তা করি, for a device like printer, spooling can work. There is a memory associated with the printer which stores the jobs from each of the process into it. Later, printer collects all the jobs and prints each one of them according to the FCFS, first come first serve এর ইসে এক এক করে প্রিন্ট করে। By using this mechanism, the process does not have to wait for a printer, and it can continue whether it was doing. Later, it collects the output when it is produced. Although spooling can be an effective approach to violate mutual execution, but it suffers from two kind of problem. এক নম্বর হচ্ছে this cannot be applied to every resource, মানে এটা সব রিসোর্সের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে না, and after some point of time there may arise a race condition between the process to get space in that spool. মানে একটা সময় পরে ওই স্পুলের মধ্যে জায়গা নেওয়ার জন্য আবার একটা রেস তৈরি হয়, যে সবাই দেখেন আফটার সাম পয়েন্ট অফ টাইম, নিচে আছে আফটার সাম পয়েন্ট। বেস্ট एग्जांपल হচ্ছে ওই প্রিন্টার যে 4 জন 5 জন একসাথে প্রিন্ট করতে দিয়ে দিল প্রথমে। হ্যাঁ, সেইটাই স্পুলিংটা প্রিন্টারই হচ্ছে মানে একটা গুড एग्जांपल স্পুলিং এর ক্ষেত্রে। বলছে যে আফটার সাম পয়েন্ট অফ টাইম there may arise a race condition between the processes to get space in that spool. We cannot force a resource to be used by more than one process at the same time, since it will not be fair enough and some serious problems
may arise with the performance. Therefore, we cannot violate mutual execution for the process practically. Second point যে আমরা বলছিলাম হোল্ড এন্ড ওয়েট এর কথা, and hold and wait condition lies when a process holds the resource and waiting for some other resource to complete the task. Deadlock occurs because there can be more than one process which are holding one resource for waiting other cyclic order. Hello. ঠিক আছে, বলছিলাম আমরা যে deadlock occurs because there can be more than one process which are holding one resource and waiting for the another in cyclic order. However, we have to find out some mechanism by which a process either does not hold any resource or does not wait. That means a process must be assigned all the necessary resources before the execution start. মানে আমি এক্সিকিউশন শুরুর আগেই আমি শিওর হয়ে নিব যে আমার যা যা রিসোর্স লাগতো এই এক্সিকিউশনটা হওয়ার জন্য সব কিছু আমি রেডি পাবো কিনা সেটা আগেই চেক করে নিচ্ছে। তো দেখেন যে আমরা এখান থেকে বলছিলাম and a process must not wait for the resource once the execution has been started. সো আমি যদি আগেই চেক করে নিই তাহলে প্রসেসটাকে এক্সিকিউশনের সময় আর ওয়েট করতে হবে না। সো হোল্ড এন্ড ওয়েট মানে কি, হোল্ড অর ওয়েট, নেগেটিভ মানে নট, এটা তো জানেন যে এক্সক্লেমেটরি সাইন মানে হচ্ছে নট, নট হোল্ড এন্ড নট ওয়েট। তো এটাই মানে যে নট হোল্ড অর নট ওয়েট, and either you don't hold or you don't wait, and this can be implemented practically if a process declares all the resources initially. However, it sounds very practical but can be done in the computer system because a process can determine necessary resources initially. মানে এটা মনে হচ্ছে যে এটা আসলে তো একটা সহজ সমাধান, কিন্তু আসলে কিন্তু এটা একটা সহজ সমাধান না। কারণ কি, কারণ বলছে যে আপনার একটা প্রসেস শুরুতেই সে ডিক্লেয়ার করতে পারে না আমার কোন কোন রিসোর্সগুলিকে দরকার, মানে একটা স্টেপ শেষ করার পরে সে বুঝতে পারবে যে আমার ওইটাও দরকার। আপনি কাজের শুরুতেই বলতে পারছেন না আমার এইটা এইটা লাগবে, এটা আসলে সব সময় পসিবল না। তো সেটাই বলছে যে ইট সাউন্ডস ভেরি প্র্যাকটিক্যাল, যে ও যে এটা আমরা হয় ওই হোল্ডও করবো না ওয়েটও করবো না, কিন্তু দ্য কম্পিউটার সিস্টেম because the process cannot determine necessary resources initially. Process is a set of instructions which are executed by CPU. Each of the instruction may demand multiple resources and multiple times. মানে প্রসেসটা এক্সিকিউশনের জন্য দেখেন যে সিপিইউ কে সে ডিমান্ড করে এবং তার যে আদার রিসোর্সেসগুলি লাগে সেইগুলি মানে মাল্টিপল রিসোর্সও লাগতে পারে তার, এবং সেটা মাল্টিপল টাইমসও লাগতে পারে। মানে মনে করেন যে R1 কে R2 কে এ একবার ইউজ করছে বলে যে একে আর লাগবে না কখনো তা না, এই প্রসেসটা তার লাইফ টাইম শেষ করে টার্মিনেট হতে দেখা যাচ্ছে আরো কিছু প্রসেস ইউজ করে মধ্যবর্তীকালীন কখনো আবার R2 কে তার লগছে, R2 কিছু তার কাছে ধরা ছিল এক সময়, সে ওই সময়কার কাজটুকু শেষ করে R2 কে ছেড়ে দিয়েছে, পরবর্তীতে আরো কিছু রিসোর্সকে ইউজ করে আবার তার R2 কে দরকার হতেই পারে, সেই সময় দেখা গেল R2 আবার আরেকজন দ্বারা এনগেজ, R2 থেকে সে পাচ্ছে না। তো এটাই বলছে যে ইট ক্যানট বি ফিক্সড and the need cannot be fixed by the OS, এবং এই চাহিদাটা অপারেটিং সিস্টেম ফিক্স করতে পারে নাই। and the problem with the approach is practically not possible, মানে এই অ্যাপ্রোচটা হোল্ড এন্ড ওয়েট এটা practically not possible, and possibility of getting starved will be increased due to the fact that some process may hold a resource for a long time. কোন কোন রিসোর্সকে যে লম্বা সময় ধরে ধরেও রাখতে পারে সেইটা ইস্যুটা আসছে। আচ্ছা, এরপরে আছে নো প্রিএমশন। ডেডলক অ্যারাইজেস ডিউ টু দ্য ফ্যাক্ট that a process can be stopped once it starts. However, if we take the resource away from the process which is causing deadlock,
then we can prevent the deadlock. মানে একটা প্রসেস শুরু হওয়ার পর আপনি তো জানেন যে একটা প্রসেস শুরু হলে সে তো রিসোর্সটাকে ধরে রাখছে, ওই রিসোর্সটাকে কিন্তু সে ছেড়ে দিবে না যতক্ষণ না সে মানে সে তার তো এক্সিকিউট হতে হবে, কমপ্লিট হতে হবে, যতক্ষণ না ইন্টারাপ্ট করা হচ্ছে ফোর্সফুলি ততক্ষণ সে ওই প্রসেস রিসোর্সটাকে ছাড়বে না। However, if we take the resource away from the process which is causing deadlock, then we can prevent the deadlock. And this is not a good approach at all, since if we take the resource away which is being used by the process, then all the work which it has done will become inconsistent. মানে আপনি ধরুন মাঝপথে আমি একটা কাজ করছে, আপনি শেষ করে দিলে আগেরটুকু তো লস হয়ে গেল, আগের কাজটুকু তো আমার কমপ্লিট হলো না, টাস্কটা তো শেষ হলো না। সেটা বলছে যে দিস ইজ নট এ গুড অ্যাপ্রোচ অ্যাট অল, সিন্স ইফ উই টেক দ্য রিসোর্স অ্যাওয়ে which is being used by the process, then all the work which it has done till now can become inconsistent. Consider printer is being used by any process. If we take the printer away from that process and assign it to some another process, then all the data which has been printed that become inconsistent and ineffective. So, and also the fact that process cannot start printing again from where it has left, and printer দিয়ে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছে আর কি, it has left which cause performance inefficiency, পারফরম্যান্সের ইনএফিসিয়েন্সিটা চলে আসে। মানে আমরা ওই যে সহজ কথায় আপনি একটা প্রসেসকে অনেক দূর করেছেন, করে এখন মাঝপথে বা শেষ পথে এসে যদি আমি ওইটাকে স্টপ করে দিই, আবার আমাকে ওই জায়গায় আমি থেকে নতুন করে শুরু করতে পারবো না, আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। সো তার মানে এটা একটা কোনোভাবে একটা গুড আইডিয়া হতে পারে না বলছে। আর লাস্ট ওয়ানটা ছিল সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েটের মধ্যে বলছে টু ভায়োলেট সার্কুলার ওয়েট, মানে সার্কুলার ভাবে যেখানে যেটা দেখাচ্ছিলাম সার্কুলার ওয়েটের, সার্কুলার ওয়েট উই ক্যান অ্যাসাইন এ প্রায়োরিটি নাম্বার টু ইচ অফ দ্য রিসোর্স, এ প্রসেস ক্যান রিকোয়েস্ট ফর দ্য লেসার প্রায়োরিটি রিসোর্স। মানে আমরা প্রত্যেকটা রিসোর্সের একটা প্রায়োরিটি নাম্বার সেট করে দিতে পারি, এবং এই প্রসেস ক্যান নট রিকোয়েস্ট এ লেসার প্রায়োরিটি রিসোর্স, মানে একটা প্রসেস ওই লেসার প্রায়োরিটি যার আছে সে রিসোর্সকে রিকোয়েস্ট করতে পারবে না। It ensures that not a single process can request a resource which is being utilized by some other process and no cycle will be formed. কন্ডিশনের ভিতরে দেখেন যে যদি মিউচুয়াল এক্সক্লুশন হয়, অ্যাপ্রোচটা ছিল কি স্পুলিং, ইট ইজ প্র্যাকটিক্যালি পসিবল, বলছি যে না স্পুলিং সম্ভব না। হোল্ড এন্ড ওয়েট, এটার মধ্যে অ্যাপ্রোচটা কি, যে অ্যাপ্রোচটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে রিকোয়েস্ট ফর অল দ্য রিসোর্স ইনিশিয়ালি, তো সেটাও আমাদের আসলে সম্ভব না, মানে সবগুলো রিসোর্স কি কি লাগবে আমি আগে এই লিস্ট আমাকে দিতে পারছি না। নো প্রিমশন, স্ন্যাচ অল দ্য রিসোর্সেস, সব রিসোর্সকে নিয়ে নিব, এটাও পারছি না। এন্ড সার্কুলার ওয়েট যেটা বলছে যে অ্যাসাইন প্রায়োরিটি টু ইচ রিসোর্স এন্ড অর্ডার রিসোর্সেস নিউমেরিক্যালি, এইটা করা যেতে পারে। তো এইটা করা যেতে পারে, হ্যাঁ, প্রায়োরিটি সেট করে আমরা যার প্রায়োরিটি বেশি তাকে আগে প্রত্যেকটা রিসোর্সেরও প্রায়োরিটি অনুযায়ী আমরা প্রসেসের অনুযায়ী তাকে অ্যাসাইন করব, যে লেস প্রায়োরিটি তাকে আমরা ওয়েটে থাক, সে ওয়েটে থাক, তাকে আমরা পরে এক্সিকিউট করি, যেগুলি আমার কম্পালসারি লাগছে সেগুলিকে আমরা আগে নিই। এইটাতে টিক দেওয়া আছে, মানে মনে করেন এই একটা রুলকে আমরা যদি ব্রেক করে দিতে পারি, কারণ আমার কাজ ছিল যে চারটা রুলের মধ্যে যে কোনো একটা রুলকে যদি ব্রেক করে দেওয়া যায় তাহলে আমার ডেডলক হতে পারবে না। এই যে চারটা পয়েন্ট আলোচনা করা হচ্ছে এটাই ডেডলক প্রিভেনশনের জন্য। তো ডেডলক আর ডেডলকের যে মানে যেসব সিচুয়েশনের জন্য ডেডলক হয় সেই যেগুলো আমরা বলছিলাম, তার মধ্যে এই ডেডলককে প্রিভেন্ট করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই কারণে আপনার এই ডেডলক প্রিভেনশনটা নিয়ে এখানে বেশি আলোচনা করা হয়েছে, যে আমরা এটাই একটা রাইট ওয়ে, এবং তার মধ্যে কি ছিল যে চারটা সিচুয়েশনের জন্য যেহেতু ডেডলক হয়, ওই চারটার যে কোনো একটাকে আমরা ব্রেক করে দিব। এই তিনটাকে ব্রেক করাটা আসলে যে অ্যাপ্রোচে আমরা করব সেটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না, কিন্তু এইটাকে প্র্যাকটিক্যালি পসিবল হচ্ছে মোস্ট অফ দ্য টাইম। এটা যে নট অলওয়েজ তা না, এটা মোস্ট অফ দ্য টাইমের জন্য এই টেবিলটা বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটা সম্ভব হবে। And among all the methods, violating circular weight is the only approach that can be implemented practically. Circular weight-টাকেই আপনি হচ্ছে ব্রেক করতে পারেন, যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা সম্ভব। তারপর আমাদের আসছে যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ।
এইগুলির রিসোর্স অ্যালোকেশন গ্রাফেরও আবার কিছু যে আছে আপনার টেবিল করে করার কাজ আছে, যেরকমটা ওইটাও বাকি আছে আমাদের করা, যে কিছু শিডিউলিং অ্যালগোরিদমের নাম বলেছিলাম, ওই শিডিউলিং অ্যালগোরিদম কিভাবে ভ্যালু অ্যাসাইন করে প্রসেস কতটুকু টাইম নেবে টেবিলের মাধ্যমে বের করতে হয়, বা সহজ ক্যালকুলেশন বা টেবিলের মাধ্যমে ক্যালকুলেশনটা করে বের করতে হয়। গতদিনকে মনে হয় আপনারা যে ভিডিও দেখছিলেন একটা, ওই ভিডিওর মধ্যে ওইখানে ছিল, বাট এইটাকে আরো টেবিল করে করে করার আছে, আমরা নেক্সটে সেটা দেখব। তো প্রসেস অ্যালোকেশন গ্রাফের মধ্যে দেখেন যে দ্য রিসোর্স অ্যালোকেশন গ্রাফ ইজ এ পিকচারিয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেট অফ এ সিস্টেম, মানে সিস্টেমের স্টেটের একটা পিকচারিয়াল ছবির মাধ্যমে, পিক্টোরিয়াল মানে ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, কোন একটা জিনিসকে বুঝতে পারছি না, ওটাকে ছবি এঁকে, মানে মনে করো যে প্রোগ্রাম লিখবা, ফ্লো চার্ট এঁকে নিলাম, ওটা হচ্ছে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। As its name suggests, the resource allocation graph, it is complete information about all the process which are holding some resources and waiting some resources. It also contains the information about all the instances of the resources, whether they are available. In resource allocation graph, the process is represented by a circular circle, while resource is represented by a rectangle. আমরা যে প্রসেসকে সার্কেল দিয়ে এবং রিসোর্সকে রেক্ট্যাঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করি। And let us see the type of vertices and edges in details. তো দেখেন ভার্টিসেস গুলির মধ্যে প্রসেস ভার্টিসেস হচ্ছে এই যে ছবিটাতে দেখেন, প্রসেস হচ্ছে এরকম PII মানে হচ্ছে ইনস্ট্যান্স নাম্বার, মানে 1 2 3 4 করে আমরা দিব। তো প্রসেসকে আর রিসোর্সকে আমরা এরকম রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে দিব। তো সিঙ্গেল ইনস্ট্যান্স হলে এরকম একটা, আর হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্স হলে মনে করেন একটা রিসোর্স R3, একে কিন্তু যে শুধু যে একজন ইউজ করতে পারবে এরকম না, মনে করেন এই R3 রিসোর্সটা এরকম হতে পারে, যেটা R3 তো এটাকে অনেকগুলি ভাগ আছে, তো এই এট এ টাইম একটা ভাগকে ইউজ করব, সেরকম হতে পারে মাল্টিপল ইনস্ট্যান্সের ক্ষেত্রে। তো এইটাকে হচ্ছে যে যেমন সিপিইউ হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্স, আর রেজিস্টার্স গুলি হচ্ছে এরকম মাল্টিপল ইনস্ট্যান্স আসতে পারে, মানে ওকে ভাগ করে করে ইউজ করতে পারবে। রেজিস্টার গুলির ক্ষেত্রে সেটা সম্ভব, বাট সিপিইউ এর ক্ষেত্রে সিপিইউ এর ওই যে মেইন কোড যে প্রসেস করবে সেটাকে এরকম ভাগ করে করা সম্ভব না। বাট সিপিইউ এর যে প্রসেসিং স্পিড, আমার এত গিগাহার্টজ প্রসেসিং স্পিড আছে, ওইটাকে তো কন্টিনিউয়াস ইউজ করছি আমরা, মানে আপনি যখন প্রসেস রান করছে সে কতটুকু রিসোর্স নিবে সেটাকে রান করে দিচ্ছে সিপিইউ, কিন্তু অ্যানাদার রিসোর্স যেগুলো আছে সেইটাকে আমরা এইভাবে দেখাবো। আচ্ছা দেখেন, ভার্টিসেস আর মেইনলি টু টাইপস, রিসোর্স এন্ড প্রসেস, দুই রকমই হয় রিসোর্স এবং প্রসেস। ইচ অফ দেম will be represented by different shape. Circle represent the process while rectangle represent the resource, and a resource can have more than one instance. Each instance will be represented by a dot inside the rectangle. Rectangle এর মধ্যে ডট আকারে আমরা হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্স যদি থাকে rectangle এর মধ্যে ডট আকারে আমরা দিতে পারি। তারপরে আছে হচ্ছে এজ ইন রেগ আর অলসো টু টাইপস, one represent assignment and other represent the weight of the process. In the above image, show each of them. The resource is shown in assigned to process if the tail of the arrow shows tail of the arrow is attached to an instance that the resource and the head is attached to a process, মানে এই যে অ্যারোর মাথাটা একটা উপরে আছে একটা নিচে আছে, এটার কথা বলছে। And a process is shown as waiting for a resource if the tail of the arrow attached to the process while the head of the point towards the resource, মানে কখন সে অ্যাসাইন্ড আছে আর কখন ওয়েটিং এ আছে। কিভাবে বুঝবেন? যখন যে রিসোর্স, মানে এটা হচ্ছে অ্যাসাইন, মানে এই প্রসেসের এই রিসোর্সটা এই প্রসেসের কাছে আছে, অ্যাসাইন্ড আছে, আর এ রিকোয়েস্ট করছে রিসোর্সকে, তখন এই মাথাটা নিচে রিকোয়েস্টের দিকে থাকবে। আর এই গোল মানে তো বুঝছেন প্রসেস, আর রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে রিসোর্স। সিঙ্গেল ইনস্ট্যান্স হলে এর ভিতরে একটা ডট থাকবে, মাল্টিপল ইনস্ট্যান্স হলে মাল্টিপল যে কয়টা হয় সেই কয়টা ডট থাকবে।
তো নিচে দেখেন একটা পিকচার আছে, এইটুকু আমি পড়ছি, পুরোটাই পড়লাম। প্রসেস থেকে রিসোর্স আর রিসোর্স থেকে প্রসেস, প্রসেস ইজ রিকোয়েস্টিং দ্য রিসোর্স and resource is assigned to the process. এরর দিকটা খালি খেয়াল রাখবেন। একটা এক্সাম্পল দিয়ে এই নোট শেষ এখানে, লাস্ট এক্সাম্পল। লেটস কনসিডার থ্রি প্রসেস P1, P2, P3 and two type of resource R1, R2. দুইটা রিসোর্স আছে আর তিনটা প্রসেস আছে, and the resource are having one instance each. প্রত্যেকের একটা করে ইনস্ট্যান্স চাই। এখন অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই যে এই ছবিটা অনুযায়ী R1 is being used by P1 and P2. R1 টা P1 এবং P2 দুইটা দ্বারা R1 is being used by P1 and P2 দুইটা দ্বারা ইউজ হচ্ছে, and P2 is holding R2. P2 কি করছে, R2 কে হোল্ড করে রাখছে, and waiting for R1, এবং R1 এর জন্য ওয়েট করছে। P3 is waiting for R1 as well as R2. P3 R1 এর জন্য ওয়েট করছে, R2 এর জন্য ওয়েট করছে। The graph is deadlock free since no cycle is being formed in this graph. এই গ্রাফটার মধ্যে কিন্তু ডেডলক হয়নি। লাস্ট এক্সাম্পল আপনাকে বলছি, দেখেন এটা ভালো করে খেয়াল করে দেখবেন যে একাধিক প্রসেস একাধিক রিসোর্সকে হোল্ড করে রাখছে এবং ওয়েটিং এও আছে, বাট এখানে কিন্তু ডেডলক সিচুয়েশন অকার হয়নি। ডেডলক সিচুয়েশন অকার হতে গেলে এরকম একটা সার্কুলেট অবস্থা তৈরি হতে হয়, যে সার্কুলেট অবস্থাটা ওইখানে তৈরি হয় নাই। এইটার উপরে আসলে সংক্ষেপে তো ডিসকাস করা হলো, আপনারা যদি একটু সময় দেন তাহলে এখান থেকে আমার কাছে কিছু লিংক ছিল, লিংক থেকে আপনাদের ওই যে প্রিভিয়াসলি যেমনটা দেখিয়েছিলাম ভিডিওটা পজ করে দিই।